প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে আলোচনা হবে। আজকের আলোচনার শিরোনাম প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। এরপরে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা আলী। আপনারা দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, যাব আলোচনায় তাঁদের সঙ্গে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে শেখ হাসিনার বিচার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নানান প্রস্তাব, সংস্কারের রূপরেখা শিগগির, জানিয়েছেন প্রেস সচিব। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি, দলের নামে চাঁদাবাজির বিরুদ্ধে মির্জা ফখরুলের কঠোর হুঁশিয়ারি। ধর্মের ভিত্তিতে বিভাজন চান না জামায়াতের আমির ইসলামীর আমির, দেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়া রাজনীতিবিদদের নীতি মানার আহ্বান জানিয়েছেন। দেশের পূর্বাঞ্চলে বন্যার উন্নতি অব্যাহত, ঘর বাড়ি ঠিক করতে ব্যস্ত বানভাসীরা, চলছে ত্রাণ বিতরণ, মৃত্যু বেড়ে 59। এবং এস আলম গ্রুপের ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, তাদের শেয়ার সম্পত্তি না কেনার পরামর্শ। শুনছিলেন বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় চলছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। দলগুলোর কাছ থেকে তাদের পরামর্শ বা তাদের প্রস্তাবনা সেগুলো শুনছেন প্রধান উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস সচিব জানিয়েছেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি রোডম্যাপ বা রূপরেখা যাই বলি না কেন সেটি পাওয়া যাবে বা জানা যাবে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তার জন্যেই এই পুরো প্রক্রিয়াটির ভেতর দিয়ে অগ্রসর হওয়া হচ্ছে। তো সবশেষ যে মত বিনিময় সভাতে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম। আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাইছি। আপনারা কি বললেন প্রধান উপদেষ্টাকে? ধন্যবাদ আপনাকে। প্রথম তো একটা আলোচনা হয়েছে এই সেনা নিবাসে স্বল্প কয়েকজন রাজনীতিবিদদেরকে, যাদেরকে তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে, এবং রাতে বঙ্গভবনেও তাৎক্ষণিকভাবে কয়েকজন রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে। পরবর্তীকালে উপদেষ্টা মহোদয়ের সাথে, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কয়টি রাজনৈতিক দলের আলোচনা হয়েছে। তারা ব্যতীতকে আজকে বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। আলোচনায় আমরা যেটা জেনেছি, এবং আমরা নিজেরাও, যেমন আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা 12 দফা দাবি দিয়েছি। আমরা 12 দফা দাবি দিয়েছি, মানে বিভিন্ন সংস্কারের কথাগুলো বলেছি, তারপরে সরকারকে আরও গতিশীল করার কথা বলেছি, তারপরে আপনার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো কাঠামো ভেঙে পড়েছে এগুলোকে অতি দ্রুত আপনার সংস্কার করার কথা বলেছি। আবার অর্থনীতিতে গতি সঞ্চয় করার জন্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেসবগুলোকে আমরা অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি এসব সংস্কার শেষ করে একটা যৌক্তিক সময়ে নির্বাচনের একটা রোডম্যাপ উপস্থাপনের জন্য জনগণের সামনে, মানে কী কী সংস্কার করতে চান, কতদিনের মধ্যে করতে চান, এটা সুনির্দিষ্টভাবে একটা উপস্থাপন করার জন্য আমরা সরকার, মানে এখন যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তার প্রতি আহ্বান জানিয়েছি। পাশাপাশি আমরা এটা বলেছি যে বিগত 12 সাল থেকে 18 দলীয় জোট গঠিত হওয়ার পর থেকে, পরবর্তীকালে গত বছর দুইক আগে 12 দলীয় জোট গঠন করার পর থেকে আমরা 1 ঘন্টার জন্য বিশ্রাম নেই। আমরা প্রতিনিয়ত এই স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করে গেছি। আমরা আন্দোলন সংগ্রামে আমাদের চরম একটা অবদান আছে, এটা আমরা বলেছি। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারকে পালিয়ে যেতে হয়েছে, এটা আমরা বিশ্বাস করতাম এক সময় যে সরকারকে পালিয়ে যেতে হবে। সরকার মনে করতো যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু আমরা মনে করতাম যে এক সময় গণবিস্ফোরণে তারা পালিয়ে যেতে হবে, তারা পালিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এও বলেছি যে আমরা, আপনি সরকার প্রধান হিসেবে মনোনীত হয়েছেন, আমরা আনন্দ চিত্তে তা গ্রহণ করেছি। কিন্তু আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখেছি
এবং আমাদের আনন্দটা সেদিন নিরানন্দতে পরিণত হয়েছে। আজকেও আপনারা যেসব রাজনৈতিক দলকে ডেকেছেন, এই 15 বছর স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য হেন কোনো পন্থা নেই যে দলগুলো গ্রহণ করে নাই, সেই দলগুলো ডেকেছেন। আমরা সবাই বলেছি যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানে মেজর মন্নানকে দেখেছি, কাদের সিদ্দিকী দেখেছি এবং জিএম কাদেরকে দেখেছি। জিএম কাদের কী কারণে সেখানে গিয়েছে এবং আজকে জিএম কাদেরকে আপনারা কেন ডেকেছেন? কারণ এরা তো লেজুর বৃত্তি করেই মানে সরকারের পাচাটা উচ্ছিষ্ট ভোগকারী। ইনু মেনন যদি জেলে যেতে পারে তাহলে জিএম কাদের কেন আপনার সাথে আলোচনা করবে? আমরা এই কথাগুলো বলেছি। তারপরে এর বাইরে বলেছি যে আপনার যেসব নাম পরিবর্তন রাজনীতি, যদি পরিবর্তন করতেই হয় তাহলে সেটা শহীদদের নামে যেন করা হয়। আমরা প্রস্তাব দিয়েছি যে পিজি হাসপাতালের নামটা আবু সাইদের নামে করা হোক, শহীদ আবু সাইদ আমাদের আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস। তার মুগ্ধতা ছড়িয়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে যে পরপারে চলে গেছেন, সেই উত্তরার নামটাকেও আমরা বদলিয়ে মানে মুগ্ধনগর করতে বলেছি। আবার যেহেতু ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামেরই কৃতি সন্তান, চট্টগ্রাম বন্দরের যে তৈরি টার্মিনাল, যেটা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এবং চলছে আজকে 1 যুগ ধরে বা তারও বেশি সময় ধরে 2 যুগ ধরে চলছে, সেই টার্মিনালগুলো সালমান রহমান বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্নভাবেই অগ্রসর হচ্ছিলেন। তা বন্ধ করে চট্টগ্রাম বন্দরকে যেন গতিশীল রাখা যায় এবং চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের হাতেই থাকে, বন্দর হাতে থাকে, এই কথাগুলো আমরা তাকে বলেছি। তো তিনি বলেছেন যে আসলে যদি কেউ উৎসাহ দেয় আমরা উৎসাহিত বোধ করি, তবে আপনারা যেভাবে আজকে আমাদের প্রশংসা করেছেন আসলে অনেকেই তা করে না, আবার আপনারা সমালোচনা যেটা করেছেন সেটাও আনন্দচিত্তে গ্রহণ করেছি। আমাদের সামনে অনেক কঠিন কাজ, মানে প্রতিটা প্রতিষ্ঠানেই ধ্বংস হয়ে গেছে, লুণ্ঠন এবং আপনার অরাজকতা, তারপরে আইনের শাসনকে একদম ভুলণ্ঠিত করা, এগুলো আমরা মানে করার চেষ্টা করছি এবং করে যাব। আমরা করে গিয়ে আমরা রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা দিয়ে আমরা এখান থেকে যাব। আমরা যারা এখানে আছি উপদেষ্টা মণ্ডলী, আমরা আমাদের স্ব পেশায় আমরা আনন্দিত ছিলাম। আমাদেরকে জাতির প্রয়োজনে আসতে হয়েছে। আমাদের সাথে আলোচনায় 4 জন উপদেষ্টা ছিলেন, 2 জন উপদেষ্টা ছিলেন আর 2 জন বিশেষ সহকারী ছিলেন, আলোচনায় তারা ছিলেন। তো আলোচনায় আমরা এই কথাগুলোই আমরা বলেছি আমরা, এবং সর্বশেষ যেটা আমরা বলেছি যে ঠিক আছে আপনি একটা সময় নেন, তবে একটা টাইম ফ্রেমের মধ্যে আপনি কাজটা করেন। এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের তো মানে 4টা তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আছে, তার মধ্যে প্রথম যে 3টা তত্ত্বাবধায়ক সরকার তাদের একটা টাইম ফ্রেম ছিল 91-তে, 96-তে এবং 2001-এ। 90 দিনের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন করাটা, আর বাকিটা রুটিন ওয়ার্ক, এইটাই ছিল কিন্তু সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব। তো এই সরকার তো ধরেন সেইভাবে মানে 2006 সালে বা 7 সালে যেই তত্ত্বাবধায়ক সরকার এসছে তার তো কোনো টাইম লিমিট ছিল না। তারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আগের তো টাইম লিমিট না থাকলেও 90 দিনের একটা কনভেনশনের মধ্যে দিয়ে তারা নির্বাচন করে চলে গেছে। কিন্তু পরবর্তীতে যখন 2007 সালে যখন দেখলো যে এটার আসলে সুনির্দিষ্ট টাইম সীমা রেখা নাই, তারা তারপর অনেকভাবে চেষ্টা করেছে নিজস্ব রাজনৈতিক দলটল গঠন করার জন্য, সেখানে ব্যর্থ হয়ে অনেকটা ছেড়ে দেমাকে দেবাচির মতো তারা আপনার পিঠ বাঁচানোর জন্য ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এবং যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করলে তাদের পিঠটা বাঁচবে, তাদেরকেই তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় এনে তারা চলে গেছে। তো এই সরকার তো আসলে আমি বলতেছি যে এটা ক্ষমতার মসনদে বসে নাই, এটা একটা আগ্নেয়গিরির উপর বসেছে। আগ্নেয়গিরির উপর বসার জন্য এই সরকারের মানে সবাই যে একদম সমানভাবে দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে কাজ করতে পারবে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের সন্দেহ আছে। তারপর আমরা মনে করি যে যেহেতু ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তার অনেকগুলো মন্ত্রণালয় বিভিন্নভাবে ভাগ করে দিয়েছেন, মানে আগামী দিনের পথ চলাটা মানে অনেকটা সহজ হবে, কিন্তু কাজ অনেক দুরূহ কাজ এখনও রয়ে গেছে। মানে আইনশৃঙ্খলা বাহিনীরা পরিপূর্ণভাবে কাজে যোগদান করেন নাই, এবং কাজে যোগদান করার আগে মানে যে প্রয়োজনীয় সংস্কার তাৎক্ষণিকভাবে করে অথবা যতটুকু তাদেরকে প্রয়োজন ছিল সেই করা দরকার ছিল, যেটা বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি এবং পোশাকও পরিবর্তন করেছে। এবং অনেক পোশাক এই পুলিশকে এতটা কলঙ্কিত করেছে যে পুলিশ নিজেরাই এখন তাদের দায়িত্ব পালন করতে ভয় পায়, অথবা তাদের মধ্যে মনে এক ধরনের অনুশোচনা কাজ করছে। আজকে যে একটা ভিডিও দেখলাম যে কুকুরের মতো
আপনার মিউনিসিপ্যালিটি কুকুরকে মেরে যেভাবে আপনার গাড়ি ভর্তি করে, ঠিক সেইভাবে এখানে এই পুলিশের কাছে বাংলাদেশে মানুষের মূল্য ছিল একটা কুকুরের মতো। তো সেখান থেকে তাদের মন মানসিকতা পরিবর্তন করে এনে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা দুরূহ পার্টিটা একদম অসম্ভব কিছু না। আমরা এই কথাগুলোই আমাদের আলাপচারিতার মধ্যে উঠে ধন্যবাদ এসেছি। আপনাকে। আবারও আসবো আপনার কাছে। গোলাম মদন ফিরছি এবার আপনার কাছে। প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে মত বিনিময় চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই ব্যাপারে একটু আপনার পর্যবেক্ষণ শুনব। আমি প্রথমত স্বাগত জানাই এই আলোচনার প্রক্রিয়াটিকে। এর কারণ হলো যে প্রধান উপদেষ্টা নিজে এবং অন্যান্য উপদেষ্টারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, আলটিমেটলি পরিশ্রমের যারা স্টেক হোল্ডার তারা হলেন রাজনীতিবিদ। তো সেই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল তাদের সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্কটা গড়ে তুলতে হবে, অ্যাডাপশন অ্যান্ড কোঅপারেশন। এর কারণ হলো আমাদের এই যে গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানটি হওয়ার পরে যে সরকার শপথ নেওয়া শুরু করে, যদি আপনি ত্রুটি ধরতে চান আগামী দিনগুলোতে অসংখ্য ত্রুটি আপনি বের করতে পারবেন। এবং এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে যদি আপনি পুরস্কৃত করতে চান, হাজারোটা আপনার কাছে যুক্তি থাকবে পুরস্কৃত করার। আর আপনি তাদেরকে প্রতিশোধ নিতে চান এবং তাদের প্রতি জুলুম করতে চান, তাহলে হাজারটা মানে কারণ এই সময়ের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে করার জন্য। তো ফলে এই সরকারের সবচেয়ে শ্রেষ্ঠতম বান্ধব হবে তারা যারা তাদের হাত থেকে ক্ষমতাটা গ্রহণ করবে। এবং সেই ক্ষমতাটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যারা সংসদে থাকবে, বিরোধী দল বা সপক্ষের দল, কিংবা আমরা এখনও পর্যন্ত জানি না যে আমরা কি সংবিধানের অধীন চলছি না সংবিধান ছাড়া চলছি, নতুন সংবিধান হবে না আগের সংবিধান থাকবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকবে নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আসবে, আমরা এটা কিছুই এখন পর্যন্ত জানি না। এবং আমরা এখনও কেউ সিদ্ধান্ত নিতে পারছি না। এর কারণ হলো যে যার অবস্থান থেকে এই যুক্তিগুলো তুলে ধরছেন। আমরা যারা নিজেরা শুনছি আমরাও কনফিউজড হয়ে যাই, আমরা যারা বলছি তারাও কনফিউজড হয়ে যাই। আর যারা ওখানে বসে বসে শুনছেন, এখন ওনারা ধরেন 12 দলের পক্ষ থেকে 12টা দাবি দিয়ে আসছেন, আর একজনের 81টা দাবি দিয়ে আসছেন। তো আলটিমেটলি এই সকল কথাগুলো 4 জন মানুষ শুনেছেন, এভাবে তাদের শুনতে শুনতে একটা সময় তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসবে। তো তারপরেও আমি মনে করি যে যেহেতু তাদের এই যে কাজটি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে একটা লিবারেল রাজনৈতিক গোষ্ঠী বা দলকে ক্ষমতায় আনা, নট কনজারভেটিভ। এই কারণ হলো যারা আসবে তারা যদি খুব বেশি কনজারভেটিভ হন, তাহলে তারা প্রথম এই এখন যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি নিষ্ঠুর হয়ে যাবেন। আর যদি লিবারেল হয় তাহলে সবার প্রতি লিবারেল হবে। এখন এই যে একটা জিনিস নরম করার জন্য, লিবারেল করার জন্য এই আলাপ আলোচনার কোনো বিকল্প নেই। এখন উনি প্রথম দিন গেছেন, ওনাকে যখন আরও 15 দিন পরে ডাকা হলো, বা সপ্তাহে যদি একবারও এরকমভাবে ডায়ালগ হয়, অসুবিধা নেই। তো অসুবিধা নেই, তারা বসলেন, প্রধান উপদেষ্টার সাথে বসলেন এবং প্রধান উপদেষ্টাও জানলেন রাজনীতিবিদদের বক্তব্য কী। এবং আমাদের রাজনীতির যে আকাশ বাতাস পরিবেশের তো প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। তো যার জন্য ওই যমুনাতে বসে তিনি এই সকল রাজনীতিবিদদের ডেকে মুহূর্তের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত খবরগুলো জানতে পারবেন। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিক আলোচনা শুরু করে না। কিন্তু নেতিবাচক যে দিকগুলো মানে ওনার বক্তব্য যেটা আমি দেখলাম, সেটা হলো কিছু মানুষের ছবি, প্রতিচ্ছবি, ব্যক্তিত্ব, আচরণ গত 15 বছর যাবৎ মানুষের কাছে খুবই বিরক্তিকর হয়ে গেছে এবং এগুলো অনেকগুলো নাম রীতিমতো গালিতে পরিণত হয়ে গেছে। এখন সেই জিনিসগুলো যদি এই আন্দোলনের রক্তের উপর, ঠিক এই আন্দোলনের আত্মত্যাগের উপর যে একটা সৌধ নির্মাণ হয়েছে, একটা সিংহাসন নির্মিত হয়েছে এবং সেই সিংহাসনে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস। তো সেই সৌধর সঙ্গে রক্ত আছে, ঘাম আছে, শ্রম আছে, গত 15 বছরের দীর্ঘশ্বাস, অনেক কিছু, স্বর্ণ সিংহাসনে তিনি বসে আছেন। তো সেখানে মানুষের আকাঙ্ক্ষা সঙ্গে ওই যে মানুষগুলো এই 15 বছরের দুর্ভোগ দুর্দশার কারণ, উনি স্পষ্টতভাবেই কোনো ব্যক্তির নাম বললেন, আমি বলবো না, উনি যেহেতু বলেছেন,
তো আমি মনে করি যে এই মানুষগুলো আপাতত যদি অ্যাভয়েড করা যায়, যেমন ধরুন একটা লোক দালালি করেছে সাবেক প্রধানমন্ত্রীর, বা আওয়ামী লীগের শাসন দীর্ঘায়িত বা প্রলম্বিত করার জন্য সে খুবই ন্যাক্কারজনক জঘন্য ভূমিকা নিয়েছে। তো এখন জেলে যেহেতু গেছেন, হাসানুল হক ইনু সাহেব গেছেন, তারপর রাশেদ খান মেনন সাহেব গেছেন, তাদের সাথে অনেক অপরাধী এখন ঘুরে বেড়াচ্ছেন। তো এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে অপরাধে হাসানুল হক ইনু জেলখানাতে, সে তার সাথে 10 গুণ অপরাধ করার পরে মানুষ কেন যমুনাতে যাবে? তাহলে এখানে তো বৈষম্য বিরোধী আন্দোলনে যে আমরা ম্যান্ডেটটা দিলাম, এখানে তো সবচেয়ে বড় বৈষম্যটা শুরু হয়ে গেল এই জায়গাতে। এই বিষয়গুলো, স্পর্শকাতর বিষয়গুলো ওনারা যদি বিবেচনায় নেন, তাহলে আগামীর যে ডায়ালগুলো আরও সুন্দর হবে। আর দ্বিতীয়ত ওনার সাথে আমি যেটা যাকে বলি দ্বিমত পোষণ করি, সেটা হলো ব্যক্তি আর প্রতিষ্ঠান দুটো আলাদা জিনিস। তো কোনো প্রতিষ্ঠানই অ্যাজ ইটসেলফ কলঙ্কিত হয় না, মানুষ আমরা কলঙ্কিত করি। তো সেই ক্ষেত্রে যে সংগঠনগুলো গড়ে উঠেছে বাংলাদেশে, কোনো সংগঠন নষ্ট করাটা আমি যুক্তিযুক্ত মনে করি না। যেমন আওয়ামী লীগ যেটা চেষ্টা করেছে, জামাতকে নষ্ট করার খুব চেষ্টা করেছে, এটা তাদের একটা রং ডিসিশন ছিল এবং খুব বাংলাদেশে তখন ইভেন জামাতের পক্ষে কথা বলতে সাহস পায়নি 2009 থেকে একদম এই 24 পর্যন্ত। তারা শুধুমাত্র তাদের জায়গাগুলো করেছে। কিন্তু আমার নির্বুদ্ধিতার কারণে হোক বা যেটা অনভিজ্ঞতার কারণে হোক, আমি কিন্তু সেই প্রথম দিন থেকেই বলে আসছি যে এই যে জামাতের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণটা করছে, এটা আলটিমেটলি টিকানো যাবে না এবং এটা ভুল হচ্ছে। তো এখন জামাতের যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ ছিল, যুদ্ধাপরাধের অভিযোগ, সেটাকে যদি তারা আলাদা করতে পারত, জামাতকে যদি আলাদাভাবে তারা একটা ওপেন প্ল্যাটফর্ম করে দিত, যে এখানে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে বা 71-এ তাদের যে ভূমিকাকে যাকে বলে তারা সমর্থন করে না, এইরকম লোকজন তোমরা এই পার্টির সাথে সংগঠন আলাদা করো, আর আমি তোমাদের মধ্যে যাদের মধ্যে অভিযোগ আছে দুটো একসঙ্গে চললো, বিচারও চললো, এটাও চললো। তো এটা আওয়ামী লীগের জন্য সর্বাঙ্গীন মঙ্গল হতো এবং আওয়ামী লীগ এখন হয়তো পরাজিত হতো। আমাদের দেশের মানুষের একটা নর্মাল ইচ্ছা হলো 5 বছর একদল ক্ষমতায় থাকবে, 5 বছর পরেই আমরা যেমন দেখেন অনেক অধীর আগ্রহ নিয়ে অনেকেই দীর্ঘদিন যাবত আশা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো লোক যদি রাষ্ট্র ক্ষমতায় বসে আমরা একেবারে আকাশের চাঁদ পেয়ে যাব, আমাদের এরকম অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই যে বাঙালির যে অস্থিরতা দেখেন, বসার পর আমরা খুব দ্রুত কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি, অনেকেই পরিবর্তন করে ফেলেছি। আমিও অনেক বিষয় নিয়ে খুব খোলামেলা কথাবার্তা বলছি এবং এটা আমাদের নেচার। তো এই যে আমাদের যেটা নেচার, যারা আমাদের নেতৃত্বে বসছেন তারা যদি বুঝেন যে আমি যাদের নেতা হয়ে বসতে চাই, তারা খুব বেশি দিন স্থির থাকতে পারে না, 3 মাস 6 মাস প্রতি 3 মাস পরপর আমাদের একটা করে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়, 2 মাস পর আবহাওয়া পরিবর্তন হয়, তার সঙ্গে আমাদের মনও পরিবর্তন হয়ে যায়। তো এভরি 60 days কে যদি তারা একটা ধরে জাস্ট একটা রোড ম্যাপ করে যে আমরা এই 60 দিনে এটা করবো, কেন 60 দিনের বেশি আমাদের দেশের মানুষ স্থির থাকে না। এমনি আপনি যখন ইউনিভার্সিটি ক্লাস করতে যান, আপনি দেখবেন ক্লাসের ডিউরেশন আছে 45 মিনিট। আপনি যদি পরীক্ষা দিতে যান, সেখানে আপনি 3 ঘন্টার বেশি আপনি পরীক্ষা দিতে পারেন না, একটা মানুষ এর বেশি মেধাশ্রম করতে পারে না। তা আমাদের দেশের যে প্ল্যানগুলো এখন সংস্কারের কথা বলা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, সেই যা কিছুই আপনি করেন না কেন, আপনি এরকমভাবে একটা রোড ম্যাপ করেন যেটা 60 দিনের মধ্যে আপনি একটা ভালো ফলাফল দেখাতে পারেন। যেমন খুব ইমিডিয়েটলি তারা যেমন তেলের দামটা কমিয়ে দিয়েছে, ইটস এ গুড সাইন, মানুষ গ্রহণ করছে। এয়ারপোর্টে তারা দেখা যাচ্ছে যে ওই ফ্রি টেলিফোন দিয়েছে, যে কোনো লোক সেই কাজ করতে পারে, এটা খুবই যাকে বলে ইতিবাচক দিয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে এই যে বিভিন্ন অঞ্চলে গরু চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষ পুলিশের কাছে যাচ্ছে, তারা শুধু জিডি এন্ট্রি করতে পারছে, কিন্তু থানার বাইরে এখনও পর্যন্ত 5 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো একটা টহল পুলিশকে বের করে একটা আসামির বিরুদ্ধে দাঁড় করানো যাচ্ছে না। ফলে কি হচ্ছে, আমরা যারা এখানে ঢাকা শহরে থাকি, আমাদের গায়ে যাদের বাতাস লাগে না, কোনো রকম সমস্যা নাই, তারা এই ধরনের সুশীল কর্ম, সরকারের সুশীল কর্ম, পেট্রোলের দাম কমলো, অকটেনের দাম কমলো, বা ওই পদ্মা সেতুতে উনি 1700 বা 1800 কোটি টাকা কমিয়ে দিয়েছেন, এটা আমরা খুব অল্প লোক খুশি। কিন্তু মাস পিপল যারা আছে, তারা গ্রামে যে তার গরুটা নিয়ে গিয়েছে, তার মুরগিটা মেরে ফেলছে, গ্রামে যে তার সাথে খারাপ আচরণ করছে, তার বিপরীতে সে যে রাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টিটা চায়, সেই গ্যারান্টিটা
যতক্ষণ না পর্যন্ত সে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই লোক অস্থির হয়ে যাবে। এই জন্য আমি মনে করি তাদের অনেকগুলো উইন্ডো থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার একটা উইন্ডো, সংস্কারের জন্য একটা উইন্ডো, এই রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য একটা উইন্ডো, নির্বাচনের জন্য একটা উইন্ডো। অ্যাটলিস্ট তারা যদি 20 থেকে 25টি উইন্ডো করে বা 30টি উইন্ডো করে, সেই 30টি উইন্ডোর জন্য 30টা কমিটি রইল, সাব কমিটি রইল, এবং সব যে মাননীয় প্রধান উপদেষ্টা করতে হবে, নট লাইক দ্যাট, বিকজ তার জন্য তো এটা সম্ভব নয়। কিন্তু যুগপৎভাবে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে, করে তারা বলতে হবে যে আমি এত দিনের মধ্যে এই কাজগুলো করতে পারবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে যেহেতু আওয়ামী লীগের লোকজন এখন মাঠে নেই, আপনি আরবে লোকজন করতো কি, হাজার বছর ইতিহাসে নিজেরা মানে তারা সবসময় যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে রাখতো। এর কারণ হলো যখন তাদের যদি কোনো প্রতিপক্ষ শত্রুর সাথে যুদ্ধ না থাকতো, ভিন্ন গোত্রের সাথে যুদ্ধ না থাকতো, নিজেরা যুদ্ধ করতো। এটা হলো ট্রেডিশন। এই জন্য হয় কি, তারা বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে তারা শুধু এমন পরিবার যুদ্ধ করে যেত, এবং এটা সব দেশেই আছে। এবং যুদ্ধটা তখন তাদের একটা বিনোদন ছিল, এখন আমাদের এই বাংলাদেশে তো সেই যুদ্ধটা নেই। এখন রাজনীতিটা হলো মানুষের একটা বিনোদন, এবং মানুষ রাজনীতি করতে চায়, কথা বলতে চায়, গালাগালি করতে চায়, গালাগালি শুনতে চায়। তারপরে এটা যে পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস আমাদের দেশে যারা ধরেন খুব ভালো ছাত্র, অল থ্রু ফার্স্ট ক্লাস পেয়েছে, তারা এই জিনিসটা মাথায় ঢুকাতে চায় না যে এটা একটা হিউম্যান বিহেভিয়ারের একটা পার্ট। তাকে আপনি যত খাবার দাবার দেন না কেন, তাকে যদি একটু ঝগড়া করতে না দেন, তাহলে সে খুব আরাম পায় না। আমাদের দেশের, বাংলাদেশের অনেক লোক বিদেশে থাকেন, আমি দেখেছি। আমি যেহেতু বিদেশে দীর্ঘ সময় থেকেছি, ইউরোপিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান, আমেরিকান এই দেশগুলো থেকেছি, মানে ওই পরিবেশটা হয় কি, এইরকম নিঃসঙ্গ, অনেক মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকে। সে করে কি 100 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যায় শুধু ঝগড়া করার জন্য। ওখানে গিয়ে আরেক বাঙালিরা আসে, তারা দাওয়াত করার পরে সেখানে গিয়ে ঝগড়াঝাটি করে আবার ফিরে আসে, সে খুব খুশি। 1 সপ্তাহ সেইভাবে কাটায়, মেজাজ গরম করে, এরপর 1 সপ্তাহ পর আবার সে ঝগড়া করতে যায়। তো এটা কিন্তু দেখেন, শীতের দেশে আপনি সুইডেনে যান, আমি নিজের চোখে এই জিনিসগুলো দেখেছি। এবং ওখানে গিয়ে অনেক ভদ্রলোক যাদের মাসে $5,000-10,000 ইনকাম, তো ওখানে কিন্তু আমেরিকাতে $10,000 ইনকাম মানে ভেরি বিগ ম্যাটার। আমাদের দেশে আমরা বুঝতে পারি না। তো সেই লোক দেখালো রাগ হয়ে বাঙালি 7-আপের বোতল দিয়ে, কোকের বোতল দিয়ে তার প্রতিপক্ষের মাথা ফাটা দিতে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো করছে, এটা একটা বিনোদন। তা আমাদের দেশে এই যে রাজনীতিটা, এই রাজনীতির যে দ্বন্দ্ব ফেঁচা, ঝগড়াঝাটি, এটা একটা বিনোদন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক বা যারা মসজিদের ইমাম, তারা এগুলো বুঝতে পারবেন না যে এটার মধ্যে, তার মধ্যে কোনো যে এই আল্লাহর জিকিরের মধ্যে বোধ হয় সব কিছু আছে। বা ওই ইনু সাহেব মনে করতে পারেন যে সারাদিন বোধ হয় আমি যে টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছি, সোশ্যাল মার্কেটিং করছি, এর মধ্যে বোধ হয় আমার এই উন্নতি। তো এই যে পলিটিক্যাল যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা এই যে এখন শুরু হলো, এই শুরুর মধ্যে উনি দেখতে পাবেন, উনি যেন বিরক্ত না হন। আমি এই জন্যই বলছি, উনি দেখতে পারবেন ওনার সামনে দুই পক্ষ মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, সব কিছু করছে, এবং এর মধ্যে কিন্তু একটা সমাধান বের হয়ে আসবে। এবং এখানে আমি বলি যে কোনো অবস্থাতেই রোড ম্যাপটা এক্সটেন্ড করা যাবে বাঙালি। কিন্তু আপনি যদি এখন সে বলে যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন হবে, কথার কথা, উইদিন 6 মান্থের মধ্যে নির্বাচন হবে, দেখবেন যে অন্তত 50% যে সোশ্যাল আনরেস্ট প্রবলেম চলে যাবে। এখন 6 মাসের পরে আপনি পারলেন না, আপনি 4 মাসের মাথায় আবার এক্সটেন্ড করেন টাইম, যে আমি 3 মাস সময় নিলাম। কিন্তু আপনি যদি এখন বলেন যে আমি 2 বছর পরে যাব, মুহূর্তের মধ্যে দেখবেন যে এখন যে সমস্যা আছে এটার আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে রাজনীতির যে কৌশলগুলো রয়েছে, সেই কৌশলগুলো অবলম্বন করে এর যে আমাদের এখন যে সমস্যা, 90% সমস্যা হলো ব্যবহারগত সমস্যা, দৃষ্টিভঙ্গিগত সমস্যা, চিন্তার সমস্যা। বাংলাদেশে এখনও ফুডের কোনো সমস্যা নেই। এই দেখেন, এত বড় বন্যা হলো, সমস্ত মানুষ ফুড নিয়ে গেছে। জায়গা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, উই হ্যাভ হিউজ ল্যান্ড, হিউজ প্রপার্টি। কিন্তু আমাদের মেন সমস্যাটা হলো আওয়ামী লীগের লোক মনে করছে বাঙালি জাতীয়তাবাদের মধ্যেই বাংলার যত সব কল্যাণ, বিএনপির লোক মনে করছে না বাংলাদেশি জাতীয়তাবাদ হতে হবে, জামাতের লোক মনে করছে দাড়িপাল্লার মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত, কোরআন এবং হাদিসের বাইরে কোনো হতে পারে না। তো এই যে তাদের যে বিশ্বাসের যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, এবং প্রধান উপদেষ্টার সামনেই হবে এই জিনিসগুলো। এবং উনি যত বেশি এই জিনিসগুলো নিয়ে হ্যান্ডেল করতে পারবেন এবং মানুষকে ওপেন স্পেস দিয়ে দিতে পারবেন, ততই ওনার যে চেয়ারের যে উত্তাপটা, এটা আরও ঠান্ডা হবে এবং হি উইল বি রিল্যাক্সড। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবারও আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহারি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। সাজাদ হোসেন সেলিম, এবার ফিরছি আপনার কাছে। আপনি এই অনুষ্ঠানের প্রথম পর্বে বলছিলেন যে আপনাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো কি ছিল, কোন কোন দাবিগুলো আপনারা উত্থাপন করছেন সে সম্পর্কে একটি ধারণা আমাদেরকে দিয়েছেন। আপনারা সহ অন্য আর যারা গিয়েছেন এই দিনটিতে, একই দিনে, তাদের প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে তাদের কথাগুলো বলেছেন, দাবি দেওয়ার কথাগুলো বলেছেন, এবং সেক্ষেত্রে প্রত্যেকেরই একটি সাধারণ একটি জায়গা ছিল বলার, সেটা ছিল সংস্কার। তো আপনারাও সেটা বলেছেন। তো সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, এরকম একটি ব্যাপার তো আমাদের সামনে আছে। তো আপনার কি মনে হয় যে প্রয়োজনীয় সংস্কারের জায়গাগুলো নির্ধারণ এবং কি ধরনের সংস্কার প্রয়োজন সেটি নির্ধারণের প্রক্রিয়াটি যথেষ্ট এগিয়েছে কি না, বা কত দূর এগিয়েছে, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। না দেখুন, রনি ভাই যেটা বললেন যে মানে তাদের তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই মানে তাদেরকে আগানো দরকার, মানে এগিয়ে যাওয়া উচিত। এবং রাজনৈতিক দলগুলো তো জনগণের সাথে সম্পৃক্ত বিধায় জনগণের কি চাহিদা, কি জনগণের কি দাবি, সেগুলো তো রাজনৈতিক দলের মাধ্যমে উপস্থাপিত হওয়ার কথা। এখানে ইতিপূর্বে যেসব রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে এবং আজকেও যেসব রাজনৈতিক দল আলোচনা করেছে, অনেকেরই বেশ কিছু কমন দাবি মানে আছে সংস্কারের ব্যাপারে। যেমন আমরা ধরেন বিচার বিভাগটাকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন নামে যে কমিশনটা ছিল সেটা তো একটা হাসির খোরাক ছিল, একটা হাসির খোরাক ছিল। এবং এইসব জায়গায় তো সংস্কারটা খুব বেশি জরুরি। সবচেয়ে যেটা জরুরি হলো যে দেশে যদি আইনের শাসনটা থাকে, আইনের শাসনটা থাকলে কিন্তু সেখানে আপনার অনেক কিছুই কভার হয়ে যায় আইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য। এগুলো ব্যাপার নিয়ে তো প্রত্যেকটা রাজনৈতিক দল কথা বলেছে। বিএনপি আপনার আন্দোলনের শুরুতেই, আজকে থেকে প্রায় ১.৫ বছর আগে বা তারও আগে, আপনার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে বৈঠক করে বা দিনের পর দিন আলোচনা করে একটা ৩১ দফা একটা মানে সংস্কারের রূপরেখা দিয়েছে। আজকে দেখলাম যে অনেকগুলো রাজনৈতিক দলেই আপনার সেই কথাগুলো বলছে। যেমন সেখানে লেখা ছিল বা প্রস্তাবনা ছিল যে কেউ আপনার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষ বিশিষ্ট সংসদ থাকতে হবে। কারণ মানে বর্তমানের যে রাজনৈতিক কালচারে অনেকেই রাজনীতি এগিয়ে আসছে না, অথচ তার কিন্তু দেশ সেবা করার মতো এবং দেশকে দেওয়ার মতো তার অনেক কিছু আছে, মেধা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সব কিছু মিলিয়ে অনেকেই কিন্তু তাদের থেকে দেশ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তাদেরকে উচ্চ কক্ষে নিয়ে গিয়ে তাদের থেকে আপনার সেবাটা গ্রহণ রাষ্ট্র যদি করে তাহলে রাষ্ট্র সমৃদ্ধ হবে। তারপরে ধরেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। আপনার ওই কক্সবাজারের টেকনাফ বা উখিয়া থেকে একটা সরকারি হাসপাতালের জন্য একটা মগ কিনতে হলো, সেটার পারমিশনটা ঢাকা থেকে নিতে হয়। তো এই যে দীর্ঘ প্রক্রিয়াটা, তো এই বর্তমান বিশ্বে তো এটা মানে একেবারেই অচিন্তনীয় একটা ব্যাপার। মানে এই যে পুরো প্রশাসনটাই আপনার যেভাবে স্থবিরতার মাধ্যমে এগিয়ে যায়, এইটাকে কাটিয়ে উঠে গণমুখী প্রশাসন এবং তড়িৎ সিদ্ধান্তের প্রশাসনটাকে মানে আমরা চিন্তা করছি এবং এটা বলেছি। তারপর অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও আলোচনার মধ্যে অথবা আমাদের প্রস্তাবনার মধ্যে যে অপ্রয়োজনীয় যে প্রকল্পগুলো, যেটা মানে এই সরকার উন্নয়নের কথা বলে, তথাকথিত উন্নয়নের কথা বলে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে, যেগুলো আপনার একদম গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে জাতির জন্য, একদম চরম ফাঁস হয়ে দাঁড়িয়েছে, চরম অপ্রয়োজনীয় প্রকল্প। আমি যেমন বলি আপনাকে পায়রা বন্দর প্রকল্পটা, আমরা যখন পায়রা বন্দর প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে তখনই বলেছি যে এটা যারা এই প্রকল্প হাতে নিয়েছে তারা দেশ এবং জাতির শত্রু। কারণ পায়রা বন্দরকে সচল রাখার জন্য যেই ড্রেজিংয়ের প্রয়োজন এবং এই ড্রেজিংয়ের পিছনে যে টাকাটা ব্যয় হবে সেই টাকার চেয়ে আয় অনেক কম হবে, একেবারে নিষ্প্রয়োজনীয় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারপরে আপনার ধরেন কর্ণফুলী টানেল, এটা একটা সেতু হচ্ছে আগামী 50 বছরও এটা ব্রেক ইভেন্টে আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু হয়তো এখানে কমিশনের মাত্রাটা একটা বেশি ছিল, কমিশনের মাত্রাটা এখানে অনেক বেশি ছিল, যে কারণে এই অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে। বিগত সরকারের আমলে কোনো প্রকল্পই যথাসময় শেষ হয়নি, প্রত্যেকটা প্রকল্প দ্বিগুণ 3 গুণ করে সময় বৃদ্ধি করা হয়েছে এবং আপনার অর্থ বৃদ্ধি করা হয়েছে 3 থেকে 4 গুণ, 5 গুণ, 6 গুণ পর্যন্ত। কোনো জব দিতে ছিল না, মানে এটা আর কি। এই কাজগুলো তো এই সরকারকে একটা শৃঙ্খলার মধ্যে এনে দিতে হবে।
এই কাজগুলো সরকারের শৃঙ্খলার মধ্যে এনে দিতে হবে এবং এটাতে পুরো সরকারি ব্যবস্থাপনাটাকে অভ্যস্ত করতে হবে। এবং আমি আপনাকে বলি একটা জিনিস, এই যে পরিবর্তন, আওয়ামী লীগ বলতো যে আমরা মৃত্যুকে ভয় পাই না, কিন্তু তারা ভোটকে ভীষণ ভয় পাইতো। 2014 সালে যদি বিএনপি যদি সেদিন বলতো যে আমরা ভোটে যাব, তারপরের দিন আর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যেত না, তারা মাঠ থেকে পালিয়ে যেত। এরপর 2018 সালের নির্বাচন যেটা হয়েছে, নির্বাচনের নামে একটা কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে সমস্ত প্রশাসন, পুলিশ, আইন বিচার বিভাগ সব কিছু মিলে একটা কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে। রাষ্ট্র আপনার কথা দেওয়ার পরও সেখানে কথার বরখেলাপ করে নির্বাচনটাকে চরম তামাশা পরিণত করেছে। 2024 সালের নির্বাচনটাকে চরমভাবে তামাশা করা হয়েছে এবং কেউ ভোট দিতে পারে নাই। গতানুগতিকভাবে এইভাবে মানে ক্ষমতায় থেকে আওয়ামী লীগের পালায়নটা যেটা মানে হাজার বছরের ইতিহাসে এইভাবে কেউ পালিয়ে যায় না। আওয়ামী লীগের নেত্রী এইভাবে পালিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে কোনো সুস্থ ভদ্রলোক এবং যার ন্যূনতম কোনো আপনার আত্মমর্যাদা আছে সে আর আওয়ামী লীগ করার কথা না। আওয়ামী লীগ দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, প্রত্যেকে পালিয়ে যেতে হয়েছে। মানে ব্যবস্থাপনাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বাইতুল মোকাররমের যিনি খতিব বা ইমাম, যিনি নামাজ পড়ান, তিনিও পালিয়ে গেছেন, সাংবাদিকরা পালিয়ে গেছেন, বিচারকরা পালিয়ে গেছেন, পুলিশ কর্মকর্তারা পালিয়ে গেছেন। এই অবস্থা দেখে এটা আমরা যারা ভবিষ্যতে রাজনীতি করছি অথবা বিএনপির জন্য এটা একটা বিরাট শিক্ষা হয়ে দাঁড়িয়েছে, অনেক বড় শিক্ষা। যেটা আমি আপনাকে বলি, ওবায়দুল কাদেররা যেটা বলতেন যে কোনোভাবে ক্ষমতার পরিবর্তন হলে মানে এক রাতে 5 লাখ লোক মারা যাবে, 50,000 লোক মারা যাবে, এই কাল্পনিক কথাবার্তা বলতে। আন্দোলন চলার সময়ও মানে এই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেসব বক্তব্য রাখতো যে আমাদের উপর হামলা হয়েছে এবং এই হামলা এইভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্বের উপর হামলা হয়েছে। এবং দেখেন তাদের যে অবস্থাটা, মানে সালমান রহমানের মতো লোক 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালাতে হয়েছে। তো এমন রাজনীতিটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার দরকারটা ছিল কি? রাজনীতিটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। যখন আপনি একটা বাদ দেবেন, একটা মানে চলাচলের পথ রুদ্ধ করবেন, তখন কিন্তু অন্যভাবে চলাচলের একটা ব্যবস্থা হবে। আমাদের মধ্যে এই আওয়ামী লীগের পরিবর্তনের পরে আপনি মানে একজন মানে যে পরিচিত নাম উল্লেখ করতে পারবেন না যাকে মারা হয়েছে। এখানে আসলে সবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এবং সবার মনোজগতের মধ্যে কিন্তু ওই শ্রীলঙ্কাটা কাজ করছে। ওই গণভবনে যেতে হবে, সুইমিং পুলে নামতে হবে, শেখ হাসিনার বিছনা একটু টাচ করতে হবে, সংসদে বসে বিড়ি খেতে হবে, ওই কাজটাই ছিল। কিন্তু তা না হলে কিন্তু সংসদের সামনেই ন্যাম ভবনের সমস্ত এমপি, একটা এমপির বাসায় কিন্তু আক্রমণ করা হয়নি। কিন্তু যতটা হয়েছে থানা পুলিশ যথেষ্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং থানা পুলিশের উপর আক্রোশ তো এখন ধরেন এইসব ভিডিও দেখার পরে তো আক্রোশ আরও বাড়তেছে। কিন্তু তারপর আমরা মনে করি যে হ্যাঁ, পুলিশকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করে সরকার তার অবস্থাটা পরিবর্তন মানে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছে। আমরা 5 তারিখের পরিবর্তনের পরে যখন রাত্রে 8টার দিকে খবর পেলাম যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে এক রামগঞ্জেতে আপনার এই থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে পৌরসভা জ্বালিয়ে দেওয়া হয়েছে, 5টা বাজে রওনা হয়ে চলে গেছি। সেখানে গিয়ে 9টা বাজে একটা বিশাল শান্তি সমাবেশ করেছি। শান্তি সমাবেশ করে কঠোরভাবে হুঁশিয়ারি করেছি যে কোনো সম্পত্তি আর ধ্বংস করা যাবে না, কারো গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না। আমাদের এলাকাটা অনেকটা হিন্দু প্রধান এলাকা, আমরা হিন্দুদেরকে পাহারা দিয়েছি, আমানত হিসাবে গ্রহণ করেছি, তাদের মন্দির পাহারা দিয়েছি এবং দুর্নীতি দখলবাজির বিরুদ্ধে আমরা 0 টলারেন্স দিয়েছি। কারণ আওয়ামী লীগের পতনেই কিন্তু ওই দিনই 5 তারিখে আমাদের একটা ভবিষ্যতের একটা শিক্ষা দিয়ে দিয়েছে, এখানে অনেকে অনেক কথা অপপ্রচার চালায়, অনেক কিছু এটা হয়েছে সেটা হয়েছে, যেটা হওয়ার সেটা হয় নাই, যেটা ওবায়দুল কাদেররা চেয়েছিলেন সেটা হয় নাই। কিন্তু এখানে সিস্টেমটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন, আমি আপনাকে একটা কথা বলে শেষ করছি, সিস্টেমটাকে এই পর্যায়ে নিয়ে গেছে একজন আওয়ামী লীগের অল্প কয়েকজন মানে সজ্জন এবং মানে ভালো লোকের মধ্যে, যাদেরকে আমরা মনে করি আর কি যে আওয়ামী লীগে বেমানান, ইসরায়েল আলীখান পান্না, তার কি দরকার ছিল পালিয়ে যাওয়ার জন্য, এবং সেই নাকি $2 লক্ষ নিয়ে পালিয়ে যেতে ছিল জয়ন্তীপুর পাহাড় দিয়ে। তো সেখানে যখন টের পেয়েছে তার বেশভূষা দেখে ওখান দিয়ে পালিয়ে যায়, যারা সীমান্ত কারা মানে সাধারণত ইয়ে করে, ওদেরকে ধুর বলে বা বলে আপনার, ওরা গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি খোঁজ করে, ওই জাতীয় লোকরা অবৈধভাবে সীমান্ত পাড়ি হয়। এখন এবং কেতাদুরস্ত একজন লোক যখন পার হয় তখন তার কাছে প্রচুর টাকা আছে এটা মনে করে এবং মনে করছে ক্ষমতাসীন, নির্মম এবং নিষ্ঠুরভাবে তার জীবনটা দিতে হয়েছে। এখান থেকে তো আওয়ামী লীগকে একটা শিক্ষা নিতে হতো, যেমন মানে হওয়া উচিত, মানে তাদের অনুশোচনা করা উচিত আওয়ামী লীগের,
শিক্ষা তো আর তারা নেবে না, অনুশোচনা করা দরকার যে তারা কী ধ্বংসটা দেশটাকে করে গেছে, দলটাকে ধ্বংস করে গেছে এবং তাদের নেতা এবং মানে দল ধ্বংস করে গেছে। এবং বিএনপির জন্য একটা ভালো হয়েছে যে ভবিষ্যতে যদি কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পায় জনগণের কল্যাণে এবং জনগণের ভোটে, বিএনপি কিন্তু অত্যন্ত মানে সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাকে গোলাম মদারুনি। আপনার কাছেও ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, তারপর ফিরছি এবার আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতি। ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। গোলাম মদারুনি, ফিরছি এবার আপনার কাছে। এই যে সংস্কারের নানা জায়গায় নানা ধরনের প্রস্তাবগুলো আসছে, এর ভিতরে একটি বিষয় থাকছে, আমরা দেখছি যে যেদিনটিতে আমরা যেদিন পেরিয়ে এলাম সেদিন যে দলগুলো গিয়েছিল তাদের সবার কথাবার্তা নিরিখে দেখলাম যে কারো কারো একটি প্রস্তাব আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে একটা ভারসাম্য আনার বিষয়ে, প্রধানমন্ত্রী পদে দুবারে বেশি না থাকবার একটা বিষয়, সেটি শুধুমাত্র রাজনৈতিক দলগুলো যারা সাক্ষাৎ করেছেন তারাও না, নাগরিক সমাজের পক্ষ থেকে এই ধরনের কিছু প্রস্তাব এসছে। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কথা শুনতে চাই। এগুলো খুবই জনপ্রিয় দাবি। আমাদের দেশের আসলে ভূখণ্ড ছোট, কিন্তু 18 কোটি জনগণ কিন্তু বিশাল। ফলে এখানে আমাদের যে বিভাগগুলোকে আমরা যদি প্রদেশ করি, এটাও জাতীয় পার্টির এরশাদ সাহেব অনেক আগের থেকে বলে আসছেন, বাট এটা এত প্র্যাকটিক্যাল, এত বেশি দরকার হয়ে পড়েছে। আমাদের আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব অনেক বেড়ে গেছে। ঢাকা শহর আর এই মানে পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারপরে 2 স্তর বিশিষ্ট সংসদ, এটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং সারা দুনিয়াতেই যে সমস্ত সভ্য দেশ আছে সেখানে আছে, এগুলো হতে পারে। তারপরে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটাও খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়। তো এগুলো হলে ভালো হবে, এগুলো হলে ভালো হবে, পার্টিগুলোর জন্য ভালো হবে। আর এবং এই কাজগুলো করার জন্য আসলে আপনার কি মনে হয়, মানে 4টে অধ্যাদেশ জারি করতে 4 ঘন্টার বেশি সময় লাগবে না, যেগুলো পরবর্তীতে যখন এটা সংবিধানে আপনি অ্যাডাপ্ট করবেন তখন দেখা যাচ্ছে এটা নিয়ে গবেষণা করে কীভাবে সাথে অন্য আইনের সাথে কন্ট্রাডিক্ট না করে এগুলো। কিন্তু এই ধরনের ডিসিশনগুলো নিতে, একটা ডিসিশন নিতে একদম প্রিন্ট করে জাতীয় প্রেস থেকে বিজি প্রেস থেকে ছাপিয়ে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তো সরকার যদি আসলে চায় যে এই জিনিসগুলো করতে চায়, এগুলো তো আমাদের সবারই মুখস্থ, কারণ আমরা তো সেই 80-র দশক থেকেই অনেকগুলো বিষয় আমরা চাচ্ছি যে এইভাবে হোক আর কি। তো সেইগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে রেখে যদি সরকার দ্রুত করে ফেলে, তাহলে তার জন্য আরও ভালো ভালো কাজগুলো করা। এর কারণ হলে বুঝতে হবে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছি। এখানে অন্যান্য যারা আছেন তারা সবাই প্রাজ্ঞ, অভিজ্ঞ, তারপরে শেষে তাদের একটা লং অ্যান্ড আউটস্ট্যান্ডিং ক্যারিয়ার হিস্ট্রি রয়েছে। তো সেই জায়গাটা তারা ব্যবহার করে জীবনের এই বয়সে তারা যদি চান তাহলে আমাদের দেশকে অনেক কিছু দিতে পারেন। কিন্তু এখানে মূল ব্যাপার হলো দ্বিধাদ্বন্দ্ব। শেখ হাসিনার মতো যদি পাকিস্তানের দিকে মানে চীনের দিকে যাব না ভারতের দিকে যাব, এই সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু তার সর্বনাশ ঘটেছে। তারপরে শেষে সে খেলতে চেয়েছে। যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আমার কাছে প্রথমেই যে আমি যখন আন্দোলন শুরু হলো তখনই আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এই পচার সামনে আওয়ামী লীগের পা কাটবে। এর কারণ হলো শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, এবং আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল শেখ হাসিনা খেলছেন। তারা খেলছেন এই কারণে যে এই যে রাজপথে আন্দোলন করছে, বহির্বিশ্বকে সে দেখাতে পারে যে আমাদের দেশে গণতন্ত্র আছে, না সেটা এভাবে আমাকে গালাগালি করছে কি করে। তো বিএনপিকে মারছে, জামাতকে মারছে, মধ্যখানে ছাত্রদেরকে আন্দোলন তারা করতে দিচ্ছে। আর তাদের উদ্দেশ্য ছিল যে আমরা অন্য বড় বড় রাজনৈতিক দলকে যেখানে 1 মিনিটে থামিয়ে দিতে পারছি, এদেরকে যে কোনো সময় থামানো আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু এটা যে তাদের বুমেরাং এবং এর মধ্যে যে তাদের পতন নিহিত ছিল, এটা একমাত্র বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এর কারণ হলো যে সাপুড়ে খুব বেশি এক্সপার্ট খেলা দেখায়, সাপের গলায় 4-5টা গোখরা সাপ রাখে, এই সাপের ঠোঁটে চুমা দেয়, ওই সাপের গালে চুমা দেয়, এবং এই সমস্ত যারা অতি খেলোয়াড় অলমোস্ট তারা সবাই কিন্তু সাপের কামড়ে মরে। আর আওয়ামী লীগ গত 15 বছর যাবৎ অনেক নেতিবাচক খেলা খেলেছে, অনেক প্রতারণা করেছে, এবং রাজনীতিতে আসলে মুনাফিকি জিনিসটা একদম মানে সহ্য হয় না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই।
আপনি দেখেন যেদিন মিলিটারি নামলো এবং কারফিউ জারি করা হলো, একেবারে অনেস্টলি যারা আন্দোলনকারী সবাই কিন্তু কারফিউকে মেনে নিয়েছে এবং সবাই কিন্তু ঘরে উঠে গিয়েছে। এবং এই কারফিউ যদি শান্তিপূর্ণভাবে সরকার যদি মুনাফিকি না করতো, তারা যদি 3 দিন চলতো, পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসতো। কিন্তু তারা সেটা না করলে দুটো মুনাফিকি করলো। প্রথম মুনাফিকি হলো তারা এই রাতে বিভিন্ন এলাকাতে ব্লক রেড দিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে হাজার হাজার লোককে গ্রেপ্তার করলো, ছাত্রদেরকে, এবং প্রত্যেকটা বাসায় গিয়ে যে অপমানজনক আচরণ তাণ্ডব পুলিশ চালিয়েছে, এটা তাদের প্রথম মুনাফিকি। দ্বিতীয় মুনাফিকি হলো এই যে 6 সমন্বয়কারীকে ডিবি অফিসে নিয়ে তারা যে নাটক করলো ভাত খাওয়ার হোটেল থেকে, যে জিনিসগুলো, এই পুরো জিনিসটি একেবারে সারা দেশে একটা অগ্নিগর্ভ হয়েছিল, তার উপর একটা বারুদের ছোঁয়া লেগে গেল। এবং দেখেন এই 6 সমন্বয়ক তারাও কিন্তু অন্যান্য যারা ডিবি অফিসে গিয়ে বিভিন্ন সময় স্বীকারোক্তি দিয়েছেন, তাদেরই মতো তারাও কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন, লিখেছেন, এবং তাদের বাবা মা পর্যন্ত বলেছে যে আমরা ওখানে আমাদের ছেলেমেয়েরা যা বলেছেন ওটা অন্তর থেকে বলেছে, এটাই সত্য কথা। কিন্তু এত কিছুর পরও দেখেন সামান্য কয়েকজন লোক, 10-12 জন বুদ্ধিজীবী লোক, তারা ঘোষণা দিলে যে আমরা ডিবি অফিসের সামনে গিয়ে আমরা প্রতিবাদ জানাবো, আমরা তাদের মুক্তি চাই। আপনার এই কথার মধ্য দিয়ে আমরা শেষ করবো। তো দেখুন, তো সেই জিনিসটা একটা ছোট জিনিস, ছাত্ররা সেখানে ছিল, সামনে মতো 10-12 জন লোক গেল, এরপরে কোনো জিনিসই কারো আর নিয়ন্ত্রণে থাকলো না। তো এই যে আওয়ামী লীগের যে পতন, এই পতনের মধ্য থেকে এখন যারা আছেন, আগামীতে যারা আসবেন, তারা যদি এই ধারণাটা নিয়ে নেন যে কোনো জিনিস নিয়ে যেন আমাদের খেলা যাবে না এবং কোনো অবস্থাতেই মুনাফিকি করা যাবে না, যা কিছু করতে হবে অনেস্টলি, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে এবং সততা নিয়ে, তাহলে বরকত আসবে, অবশ্যই বরকত আসবে। এবং এখন যারা আসছেন তারা সবাই জীবন সানহে আছেন, তাদের জীবনে আর চাওয়া পাওয়ার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আর কি চাওয়া পাওয়ার আছে? তো এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে এখন তার শেষ প্রাপ্তি হলো এখান থেকে সম্মানজনকভাবে তার একটা বিদায়, এবং তিনি সম্মানজনক একটা মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, এই তো। কিন্তু তাকে যেন কোনো অবস্থাতেই এই যে মানুষের বিরাগ ভাজন হতে না হয়, এই বিরাগ ভাজন হওয়া থেকে বাঁচার জন্য তাকে এই খেলাধুলা, আনলিমিটেড টাইম, তারপরে শেষে বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা, আনপ্রেডিক্টেবল কোনো চিন্তা করা যাবে না, স্ট্রেট ওয়েতে তাকে যেতে হবে। আমি এটা পারবো, আমি এটা পারবো না, তাহলে হয়তো ফলাফল ভালো হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।